কাজী নজরুল ইসলামের ট্র্যাজেডি। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিশাল এক ট্র্যাজেডি চরিত্র। বিশ্ব সাহিত্যে যেসব ট্র্যাজেডি আছে, নজরুল জীবন সেসব ট্র্যাজেডি থেকেও কম বিস্ময়কর নয়। বিশেষ করে বাংলা সাহিত্যের জন্য এ এক বিশাল দুঃখ। নজরুলের জীবনের পথ কখনোই সহজ ও মসৃণ ছিল না। গ্রিক ট্র্যাজেডির মতো জন্ম থেকেই যেন তা নির্ধারিত ছিল। বিশাল প্রতিভার অধিকারী হয়েও তার পুরো বিকাশ ঘটাতে পারেননি। নজরুল নিজেও তা উপলব্ধি করেছিলেন, যে কারণে তার যে বিরাট প্রতিভা ছিল, বিরাট সম্ভাবনা ছিল, দারিদ্র্যের রাহুগ্রাস, অসুস্থতা এবং অমসৃণ জীবন প্রবাহের কারণে তা সম্পূর্ণভাবে বিকশিত হতে পারেনি। নজরুলের মেধার যদি পূর্ণ বিকাশ ঘটাতে পারতেন, বাংলা সাহিত্যের সম্মান ও মর্যাদা আরও বহুগুণ বৃদ্ধি পেত। রবীন্দ্রনাথ ও মধুসূদন ছাড়া আর কারো সঙ্গেই নজরুল প্রতিভার তুলনা চলে না। এই তিন প্রধান কবি নিজেদের প্রায় একক চেষ্টায় বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথ ব্যতীত অন্য দুজনেরই সাহিত্য জীবন ছিল স্বল্পায়ু। কাজী নজরুল ইসলামের জন্মই দরিদ্র পরিবারে, কিন্তু বিস্ময়ের বিষয়, তার জন্ম হয়েছিল ঝড়ো রাতে। যে ঝড় সারা জীবনই যেন তাকে তাড়িত করেছে। মাত্র 9 বছর বয়সে, অর্থাৎ বাল্যকালেই তার বাবার মৃত্যু স্বাভাবিক জীবনকে কঠিনের পথে ধাবিত করে দেয়। দারিদ্র্যের নির্মম কষাঘাত, অভিভাবকহীনতা, ছন্নছাড়া এলোমেলো জীবন, নজরুল যেন ভয়ঙ্কর এক ঝড়ের দিকহারা পাখি হয়ে পড়ে। চতুর্দিকে নেমে আসে অনিশ্চিত অন্ধকার। ভয়ঙ্কর এই অন্ধকার ঠেলেই আলোর ফোয়ারা হয়ে উঠেছিলেন তিনি। এজন্য যুদ্ধ করতে হয়েছে ক্ষুধার সঙ্গে, দারিদ্র্যের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে, এমনকি ব্যক্তি জীবনের নানা ঘটনার সঙ্গে, যার শুরু যেন জন্ম থেকেই। নজরুল লেটো দলে গান করেছেন, গান লিখেছেন, গ্রাম ত্যাগ করেছেন, ট্রেনের মদ্যপ গার্ডের বাড়িতে থেকেছেন, রুটির দোকানে কাজ করেছেন। এসবের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্কুল থেকে আরেক স্কুলে, এইভাবে বহমান জীবনের সাম্পানে ভেসেছিলেন। এ কারণেই একাডেমিক উচ্চশিক্ষা বলতে যা বোঝায় তার কিছুই হয়নি। মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, প্রবেশিকা পরীক্ষা দেওয়া হয়নি। এর মূলে দারিদ্র্য যতখানি, তার চেয়েও বেশি কোথাও বাধা ধরার নিয়ম পছন্দ করেননি তিনি। ফলে জীবনে বারবার পথের পরিবর্তন ঘটেছে। এভাবেই যখন অনিশ্চয়তার অন্ধকারের ভেতর দিয়ে নজরুল জীবন এগুচ্ছিল, তখনই মানসিকভাবে সবচেয়ে বড় আঘাতটি পান তিনি। পিতৃব্য বজলে করিমের সঙ্গে নজরুল জননিয়া দ্বিতীয় বিবাহ সম্পর্ক স্থাপন তার জীবনে বিরাট এক ক্ষত তৈরি করে, যে ক্ষত কোনোদিনই আর দূর হয়নি। মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ স্বাভাবিক সম্পর্কের মৃত্যু ঘটে। এখানে একথা উল্লেখযোগ্য, অধিকাংশ গবেষক মায়ের উপর নজরুলের দুর্জয় অভিমানের কারণ অজ্ঞাত বলেই উল্লেখ করেছেন। নজরুলের হৃদয়ে বিরাট এক শূন্যতা ছিল, তা নজরুলের কথাতেই ধরা পড়ে। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে, যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। এক ঝড়ো জীবনের অধিকারী হয়েও তিনি হয়ে উঠেছিলেন একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, গীতিকার, গীতালেখ্য ও গীতনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা পরিচালক, অভিনেতা, চলচ্চিত্র কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক। অথচ বিস্ময়ের বিষয়, এত সব সৃষ্টি মাত্র 23 বছরের, 1919 থেকে 1942 সাল পর্যন্ত। নজরুলের জীবন নানাভাবে প্রতিকূলতার শিকার হয়েছে। 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে সেনা জীবন বেছে নিয়েছিলেন। সৈনিক জীবন শেষে দেশে ফিরে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য শুরু করেন অগ্নি বারুদের মতো গান, কবিতা লেখা। সাধারণ মানুষের মধ্যে চেতনার অগ্নিশিখা জ্বালাতে থাকেন। ব্রিটিশ শাসক তা সহ্য করতে পারেনি, ফলে নজরুলকে কারাবরণ মেনে নিতে হয়। ব্রিটিশ শাসক তাকে কারাগারে রেখে তার লেখনির শক্তি থামিয়ে দিতে চেয়েছিল। বাস্তবে হয়েছে এর উল্টো। নজরুলের কলম আরও বেশি অগ্নিময় হয়ে ওঠে। ফলে রাজরোষ নজরুলের জীবন এক ভয়াবহ অবস্থা তৈরি করে। জেল, জুলুম, অত্যাচার তার জন্য অবধারিত হয়ে ওঠে। কিন্তু তিনি কখনো আপোষের পথে হাঁটেননি।
জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি দুর্গম গিরি কান্তার মরুকে অতিক্রম করেছেন। কঠিন পাহাড় অন্ধকারের জীবনে এসেছিল মধুসূদন ও নজরুলের সবচেয়ে বড় আলো। কিন্তু অভাবের যে অন্ধকার, সেখান থেকে শেষ পর্যন্ত মুক্তি ঘটেনি এই দুই মহান কবির। প্রেমে ব্যর্থতা, পারিবারিক জীবনে অর্থনৈতিক কষ্ট, অসুস্থতা, সব দিক থেকে তার জীবন প্রতিবন্ধকতার শিকার হয়েছে। নার্গিসের সঙ্গে তার যে বিবাহ হয়েছিল, সেখানেও রচিত হয়েছে ট্র্যাজেডি। বাসর রাতে স্ত্রীকে ছেড়ে চিরকালের মতো তিনি চলে এসেছেন, আর কোনোদিন সেখানে ফিরেননি। ফজিলাতুন্নেসাকে নজরুল ভালোবেসে ব্যর্থ হন। ফজিলাতুন্নেসা সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে মেধাবী ছাত্রী। মুসলমান বাঙালি মহিলাদের মধ্যে তিনি প্রথম MA পাশ করেন। কিন্তু প্রমীলাকে পেতেও তাকে অনেক প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে। বিশেষ করে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের বিয়ে কেউ গ্রহণ করতে চায়নি। আরও সমস্যা হয়ে দাঁড়ালো, নজরুল কোনো মূল্যেই নিজের ধর্ম ত্যাগ করতে চাননি, করেনও নি। আবার তিনি এও চেয়েছেন প্রমীলাও যেন তার ধর্ম ত্যাগ না করেন। যদিও মুসলমানের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়েছে, কিন্তু হিন্দু মুসলমান কেউই এই বিয়ে সহ্য করেননি। প্রমীলা কবির জীবনে সারা জীবন থাকলেও অভাব অনটন থেকে মুক্ত জীবন তিনি পাননি। প্রমীলা 1939 সালে চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। 1962 সালের 30 জুন প্রমীলা মৃত্যুবরণ করেন। তখন নজরুলও চিরতরে অসুস্থ। এরপর 14 বছর নজরুল প্রমীলাহীন হয়ে বেঁচেছিলেন। ঝড়ের রাতে যার জন্ম, ঝড়ের মতো যার জীবন, বাংলা সাহিত্য তার বার্তা ঝড়ের মতোই ছিল। ভারতে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের উন্মাদনা চলছে, 1920 সালে করাচি থেকে ফিরেই নজরুল ইসলাম সম্ভাব্য সাব রেজিস্ট্রারে চাকরি না নিয়ে পুরোপুরি সাহিত্যে আত্মনিয়োগ করলেন। লিখতে থাকলেন অবিরল ধারায়। এর 2 বছরের মধ্যেই লিখলেন আবহমান বাংলার সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী, যা ছিল বাংলা সাহিত্যের রীতিমতো এক ঝড়ের আগমন, যা একেবারে অচেনা কিন্তু খুব প্রয়োজন ভারতবাসীর জন্য এক নতুন বাণী। এরপরেও যেটি সত্য, সমকালে নজরুল এক শ্রেণীর মানুষের কাছে অবহেলা ও অবজ্ঞার শিকার ছিলেন। অনেকেই তাকে কবি হিসেবে মানতে নারাজ ছিলেন। তা যে মূলত ঈর্ষা, সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। অবশ্য এটি মধুসূদনের ক্ষেত্রেও হয়েছে। তাঁর কবিতাকে অনেক কবিতা হিসেবে গ্রহণ করতে চাননি। অনেক বিরূপ সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে। রবীন্দ্রনাথও এর থেকে মুক্ত ছিলেন না। তার কবিতাকে ভাব আর কল্পনার বলে অনেকে গ্রাহ্যই নিতে চাননি। যে কোনো বড় প্রতিভাকেই সমকালে সহজেই ধারণ করা কঠিন। গ্রহণ করার জন্য যে পরিমাণ মেধা ও শক্তি লাগে, গতানুগতিকতায় বন্দীদের তা কমই থাকে। ফলে গতানুগতিকতা ভেঙে নতুনের গান যারা গেয়েছেন, তাদের বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিজয় মাল্য উঠেছে তাদের গলাতেই। নজরুলের ক্ষেত্রে রবীন্দ্রনাথ তা স্পষ্ট অনুভব করেছিলেন। এই প্রতিভাকে অনেকেই না বুঝে না জেনে তার কবিতার রূপ রস অনুধাবন না করে তাকে অবজ্ঞা ও অবহেলার তীর নিক্ষেপ করেছে। সে কারণে তিনি তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করে একটি জবাবই দিয়েছিলেন। রবীন্দ্রনাথের বক্তব্য স্মরণযোগ্য। নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের মনে কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ, আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করনি। অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। জনপ্রিয়তা কাব্য বিচারের স্থায়ী নিরিখ নয়, কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুলকে নিয়ে তার বক্তব্য। নজরুলের প্রতিকূলতা শেষ ছিল না। সাহিত্য তার শখের বিষয় ছিল না। তিনি যে হাতে প্রেমের কবিতা লিখেছেন, সে হাতেই লিখেছেন অগ্নিবারুদের মতো বিদ্রোহের কবিতা। যে কবিতা ব্রিটিশরা সহ্য করতে না পেরে, যে কবিতায় তাদের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছিল, সারা ভারতবাসীকে ভারত মুক্তির মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিল, এর পরিণামে তাকে কারাগারের জীবন বেছে নিতে হয়েছিল। বাঙালি আর কোনো কবি নেই যিনি দেশ মাতৃকার মুক্তির জন্য কবিতা লিখে জেল খেটেছেন। তার কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জেলে বসেও আন্দোলন করেছেন, অগ্নি ঝরানো কবিতা লিখে বিপ্লবী মন্ত্রে গণজাগরণ তৈরি করেছেন।
ভারত মুক্তির জন্য যে বীর সেনারা জীবন দিয়ে রক্ত আখরে মুক্তির সোপান রচনা করে গেছেন, তাদের বন্দনা করে তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। এমনকি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্ত লেবার স্বরাজ পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেছিলেন। পত্রিকা বের করে সেখানে আন্দোলনের বাণী, বিপ্লবের বাণী, অধিকারের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। পরাধীন ভারত স্বাধীন হবার পরেও নজরুলের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। অভাব, অনটন, দারিদ্র্য তাকে অক্টোপাসের মতোই বন্দী করে রেখেছিল। যে মানুষ সারা জীবন মানুষের কল্যাণের কথা ভেবেছেন, সেই তিনি নিজের কল্যাণের কথা কোনোদিনই ভাবেননি। তবে এ কথা বলা অনস্বীকার্য মনে করি মধুসূদনের পাশে যেমন ছিলেন বিদ্যাসাগর, নজরুলের ছিলেন মুজাফফর আহমদ, অর্থাৎ কমরেড মুজাফফর আহমদ। বিদ্যাসাগর মধুসূদনকে যেভাবে স্নেহ, মমতা, অর্থ সাহায্য আঁকড়ে রাখার চেষ্টা করেছিলেন, বিপদের সময় মুজাফফর আহমদও ছিলেন নজরুলের জীবনে বড় রকমের মানসিক শক্তি, বড় রকমের আশ্রয়। কঠিন পাহাড় অন্ধকারের জীবনে এসেছিল মধুসূদন ও নজরুলের সবচেয়ে বড় আলো। কিন্তু অভাবের যে অন্ধকার, সেখান থেকে শেষ পর্যন্ত মুক্তি ঘটেনি এই দুই মহান কবির। প্রিয় দর্শক, আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের ট্র্যাজেডি প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে আরও অন্য পর্ব থাকবে, কারণ নজরুলের জীবনে যত বড় ট্র্যাজেডি রয়েছে সেটি একটি ভিডিওতে অথবা একাধিক ভিডিওতেও কিন্তু বর্ণনা করা সম্ভব নয়। সুতরাং আজকের আমাদের এই বর্ণনাটুকু যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে, নজরুলের প্রতি যদি আপনাদের ন্যূনতম ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।